বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। দেখে নেব আজ কি থাকছে। All US allegations against Iran are unfounded with no legal basis and politically motivated. ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান বলছে যে আমেরিকাকে সময়মতো যথাযথ জবাব দেবে তারা। রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি মন্তব্য করেন, ইরানের সশস্ত্র বাহিনী সময়মতো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। Timing, nature and the scale of Iran's proportionate response will be decided by its armed forces. Thank you very much, Madam President. নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীন ও রাশিয়া। রাশিয়ার প্রতিনিধি আমেরিকার হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। চীনের প্রতিনিধি মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যদিও এর আগে মার্কিন প্রশাসন বলে এসেছে যে ইরানের সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের নেই। এমন পরিস্থিতিতে ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে, এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। ওই খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি চীনকে অনুরোধ করেছেন ইরানকে রাজি করানোর জন্য যেন তারা এই প্রণালী বন্ধ না করে। সারা বিশ্বে নৌপথে পরিবহন হওয়া পণ্যের প্রায় 1/3 এই পথ ব্যবহার করে আনা নেওয়া করা হয়। এমন অবস্থায় ইরান আর ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা 11তম দিনের মতো চলছে। ইসরায়েলের হাইফা, তেল আভিভের মতো বড় শহর ছাড়াও নেজিওনা, রিজন লিজিয়নের মতো ছোট শহরেও দফায় দফায় মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDFও বলছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরান, কেরমানশাহ ও হামিদান শহরে বিমান হামলা চালিয়েছে। আর রবিবার আমেরিকার হামলার পর বিশ্বের বিভিন্ন দেশে এর সমালোচনা করে বিক্ষোভ হয়েছে। আমেরিকায় হোয়াইট হাউসের বাইরে আয়োজিত হয় যুদ্ধবিরোধী বিক্ষোভ কর্মসূচি। একই ধরনের কর্মসূচি পালিত হয় লস এঞ্জেলস, নিউ ইয়র্ক সহ বিভিন্ন বড় শহরে। কানাডায় মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে মানুষ। ফ্রান্স, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশে একই ধরনের কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা। ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। আমেরিকার অনেক শহরে রবিবার এসব বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। Absolutely connected to this, right? And we know it's the U.S. who's to blame for all of this. We don't want your racist wars. যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউসের সামনেও। সেখানে বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল যে তারা ইরাকের মতো আরেকটি যুদ্ধ চায় না। এই যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অপ্রয়োজনীয় অর্থ খরচ হচ্ছে, এরকম স্লোগানও দিতে দেখা যায় উপস্থিতদের। We are outraged with the Trump attacks on Iran. It's unprovoked. Iran poses no threat to us. It's unconstitutional. He never went to Congress. It's against international law. ওয়াশিংটনের পাশাপাশি নিউ ইয়র্কের বিক্ষোভেও যুক্তরাষ্ট্রের অর্থ অপচয়ের বিষয়টি তুলে আনে বিক্ষোভকারীরা। ইসরায়েল ও আমেরিকার বক্তব্য ও নীতিগত অবস্থানের সমালোচনাও করা হয় সেখানে। We recognize this as another war, as an excuse to plunder resources. A war that will see millions dead, just like our involvement in Iraq. A war of aggression perpetuated by two nuclear powers, the United States and Israel, who deeply ironically claim that Iran is the aggressor in the region because of a civilian nuclear program, when in reality the United States is the only country that has ever used nuclear weapons in war. সাধারণ মানুষের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের অনেকেও ইরানে হামলার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। মার্কিন সেনাবাহিনীকে ইরানের সংঘাতে জড়ানোর সিদ্ধান্তের পর্যালোচনা করার জন্য কংগ্রেসে আহ্বানও করেছেন কয়েকজন সাংসদ। এদের মধ্যে অনেকেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য। যদিও সেনেট ও কংগ্রেসের নিম্নকক্ষের অনেক রিপাবলিকান সদস্যই ট্রাম্পের এই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ইরানে হামলার ঘটনায় চীন ও রাশিয়ার পর উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বিবৃতি দিয়েছে। রাশিয়ার মতো তারাও বিবৃতিতে উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। চীন বলছে এই হামলা করে যুক্তরাষ্ট্র দেশ হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। Yes, Iran is harmed, but also is harmed is the US credibility as a country and as a party to any international negotiation.
এছাড়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার ইরানের যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বিক্ষোভ হয়েছে। দুই সপ্তাহ সময় দিয়ে মাত্র 2 দিনের মাথায় ইরানে হামলা চালিয়ে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা পেয়েছেন ট্রাম্প। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে ইরান। স্বাভাবিকভাবেই দেখে নেয়ার হুমকি দিয়ে রেখেছে দেশটির শীর্ষ কর্তা ব্যক্তিরা। প্রশ্ন উঠেছে, ইরানের এই দেখে নেয়ার প্রক্রিয়া কি হবে? এখন কি করবে ইরান? তাদের জবাবের ধরন কতটা ভয়াবহ হবে? ইরান ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াশিংটন ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরবে অবস্থানরত 40,000 মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে। ইরানের হাতে কিছু শক্তিশালী অস্ত্র ও প্রতিরোধের কৌশল রয়েছে, যা অতীতে তারা ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সেগুলো গ্রহণযোগ্য কি না সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইরানের সবচেয়ে শক্তিশালী ও মোক্ষম অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে যদি তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় যায়, তাহলে আগের মতোই শত শত মিসাইল একযোগে ছুঁড়ে আঘাত হানার কৌশল গ্রহণ করতে পারে তারা। এমন আশঙ্কার পেছনে রয়েছে গোয়েন্দা তথ্য। গোপন সূত্রের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি শনাক্ত করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। বর্তমানে মধ্যপ্রাচ্য ও তার আশেপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির অধিকাংশই ইরানের সিজিল 2 নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে, যার সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার। ফলে ইরান চাইলে অতি সহজেই এসব ঘাঁটিকে টার্গেট করতে পারে। বিশ্লেষকদের ধারণা, ইরান প্রথমে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে, কারণ সেগুলো ভৌগোলিকভাবে তেহরানের কাছাকাছি। এরপর নজর যেতে পারে সৌদি আরব, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। তবে এমন হামলার পরিকল্পনা থাকলেও বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা ইতিহাস বলছে, ইরান এর আগেও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, কিন্তু প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারেনি। যেমনটা দেখা গিয়েছিল 2020 সালের জানুয়ারিতে ইরাকে থাকা 2টি মার্কিন ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায়। ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছিল। ইরানের এই হামলায় কোনো মার্কিন সেনা প্রাণ হারাননি, তবে বিস্ফোরণের আঘাতে 110 জন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছিলেন। অনেকের ধারণা, এই হামলার ক্ষয়ক্ষতি এত বেশি ছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা জবাবে কিছু করা থেকে বিরত ছিলেন। এছাড়াও ইরানের পাল্টা জবাবের আরেকটি লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বিমান ঘাঁটি বহনকারী জাহাজগুলো। বর্তমানে 2টি বিশাল যুদ্ধ বিমান বহনকারী জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে রয়েছে এবং আরও একটি রওনা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলে ইরানের সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে যে ইসরায়েলের বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এই ধরনের হামলা প্রতিহত করতে কতটা হিমশিম খেতে হতে পারে। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো সুপারসনিক গতিতে উচ্চ বায়ুমণ্ডল থেকে ভূমিমুখে ধেয়ে আসে, যা খুব কম সময়ের মধ্যে প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে থাকা প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স THAAD প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হলেও সেগুলোকেও বিভ্রান্ত করতে পারে একযোগে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র। ইরান যে পদ্ধতিতে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। তবে এখন মার্কিন সামরিক বাহিনী মনে করছে ইসরায়েলি পাল্টা হামলা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে। একাধিক মার্কিন ঘাঁটিতে যেমন ইসরায়েলের এরবিল ও আইন আল আসাদ
বাহরাইনের আইসা ও আল উদেইদ ঘাঁটিতে ইতোমধ্যে প্রতিরক্ষা ব্যাটারি বসানো হয়েছে। তবে এটা সত্যি, সাম্প্রতিক সময়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। আগে যেখানে ইসরায়েলের দিকে একসঙ্গে 100টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হতো, এখন সেখানে মাত্র কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে একবারে। এ বিষয়ে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ পাভিয়ান হফম্যান বলেন, ক্ষেপণাস্ত্র হামলার বেলায় ইরান এবার ভেবেচিন্তে কাজ করার অবস্থানে চলে এসেছে। তাদের পক্ষে এখন বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর সম্ভাবনা কম। তিনি আরও বলেন, ইরান যদি মার্কিন অবকাঠামোতে হামলা চালায় তবে এর পরিণতি বেশ গুরুতর হবে। তখন যুক্তরাষ্ট্র আরও গভীরভাবে জড়িয়ে পড়বে, যা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। ইরানের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে তাদের আঞ্চলিক মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো, যেমন হিজবুল্লাহ, হামাস, হুতি ও ইরাকের কাতাইব হিজবুল্লাহ। তাদের মূল লক্ষ্য হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানের উপর হামলার সুযোগ না দেওয়া। হিজবুল্লাহ ও হামাস মূলত ইসরায়েল সেনাবাহিনীকে ব্যস্ত রাখে যাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর সরাসরি হামলার সুযোগ না পায়। অন্যদিকে ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে, এমনকি ইরাকেও মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে ড্রোন ও রকেটের মাধ্যমে। যদি মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরাকে ডানপন্থী গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ হয়তো সরাসরি পদক্ষেপ নিতে পারে। তবে গত 1 বছরে হামাস ও হিজবুল্লাহ সহ এসব মিত্র গোষ্ঠীর বড় অংশ নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সিলভারাডো পলিসি অক্সিলারেটরের চেয়ারম্যান দিমিত্রি আলপেরোভিচ বলেন, এখন ইসরায়েলের উপর চালানো প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাই সরাসরি ইরান থেকে আসছে, যেটা নিয়ে ভাবা জরুরি। পারস্য উপসাগর ও ওমান সাগরের সংযোগস্থলে অবস্থিত হরমুজ প্রণালী, যা পশ্চিমাদের বিরুদ্ধে তেহরানের অন্যতম শক্তিশালী কৌশলগত হাতিয়ার। এই জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত বোট পেট্রোলিয়ামের প্রায় 20% পাড়ি দেয়। ইরান বহুদিন ধরেই হুমকি দিয়ে আসছে, প্রয়োজন হলে এই প্রণালী বন্ধ করে দেবে মাইন বসিয়ে, মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার স্থাপন করে কিংবা সামুদ্রিক ড্রোন ব্যবহার করে। এমনকি 1980-এর দশকে ট্যাঙ্কার যুদ্ধের সময় ইরান একই কৌশল নিয়েছিল, যদিও তা সফল হয়নি, কারণ ব্রিটিশ ও পরে মার্কিন নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়। এই আশঙ্কায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ সেখানে আগে থেকেই মোতায়েন করা হয়েছে। সাবেক ব্রিটিশ নৌ কমান্ডার টম শার্প বলেছেন, মাইন অপসারণ মার্কিন নৌবাহিনীর দুর্বলতা। অবশ্য হরমুজ প্রণালী বন্ধ হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াতে বাধ্য হতে পারে। ইতিমধ্যে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে। এরপর 22 জুন দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে। তবে অনেক বিশ্লেষক মনে করেন ইরান এই পথ বেছে নেবে না, কারণ এতে আরব দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এবং ইরান আন্তর্জাতিকভাবে আরও বেশি কোণঠাসা হবে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6-এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার বিবিসিকে বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে যা হতে পারে তা হলো ওই চ্যানেল অবরোধ করা। যদি ইরান বিশ্বাস করে তারা অস্তিত্ব সংকটে পড়েছে বা তাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস অনিবার্য, তখন তারা শেষ বড় চাল হিসেবে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনায় হামলা চালাতে পারে। ইরান এর একটি নমুনা দেখিয়েছে 2019 সালে। সে সময় ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের আবকায়েক ও খুরাইশ তেল স্থাপনায় হামলা চালায়। এতে দেশটির অর্ধেক তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে আবারও যদি ইরান এই কৌশলে ফিরে যায়, তবে আবকায়েক হবে প্রধান লক্ষ্য। এই প্ল্যান্ট প্রতিদিন 70 লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে, যা সৌদি আরবের মোট উৎপাদনের 2/3। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত তেল ও এলএনজি টার্মিনাল এবং ওই এলাকার জলসীমা দিয়ে যাওয়া তেলবাহী ট্যাঙ্কার হুমকির মুখে পড়তে পারে। এছাড়া 2019 সালের মে মাসে
ফুজাইরা উপকূলে আগেও লিম্পেট মাইন বিস্ফোরণে 3টি ট্যাঙ্কার ও একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই হামলার দায় কেউ স্বীকার না করলেও পশ্চিমা কর্মকর্তারা সন্দেহ করেন ইরানি ফ্রগম্যান বা জলসেনারা এটির পেছনে জড়িত। ইরান হরমুজ প্রণালীতে জিপিএস সংকেত বিঘ্ন ঘটিয়ে জাহাজগুলোর চলাচলে গোলযোগ তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এতে 2টি ট্যাঙ্কারের সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়। মার্কিন কর্মকর্তারা মনে করছেন এই সিগন্যাল জ্যামিং ইরানের বান্দার আব্বাস বন্দরের আশপাশ থেকে করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন এই সিগন্যাল জ্যামিং ইরানের বান্দার আব্বাস বন্দরের আশপাশ থেকে করা হয়েছে। এই ধরনের পদক্ষেপে চীনও ক্ষুব্ধ হতে পারে, কারণ ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন এবং এই প্রণালী দিয়েই সেসব জাহাজ পাড়ি দেয়। ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে। এসব হামলায় ফিশিং, মনস্তাত্ত্বিক অপারেশন ও গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংসের ঘটনা ঘটেছে। এ ধরনের সাইবার হুমকি বেসামরিক ও সামরিক 2 খাতের জন্যই বিপজ্জনক। যুক্তরাষ্ট্র এসব হামলার জন্য দায়ী হ্যাকারদের সন্ধানে তথ্য আহ্বান করেছে। সাইবার AV3 NGERS নামের একটি হ্যাকার গ্রুপ সম্পর্কে তথ্য দিলে যুক্তরাষ্ট্র $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে। এই গ্রুপটির সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হয়। তবে বিশ্লেষকরা মনে করেন বর্তমান সংকটে ইরান এই অস্ত্রটি কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না। দিমিত্রি আলপেরোভিচ বলেন, ইরানি সাইবার শক্তি এখন খেলনার মতো। এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহারের যোগ্য নয়। তবে বিশ্লেষকরা মনে করেন বর্তমান সংকটে ইরান এই অস্ত্রটি কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না। দিমিত্রি আলপেরোভিচ বলেন, ইরানি সাইবার শক্তি এখন খেলনার মতো। এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহারের যোগ্য নয়। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় বহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াই-নেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। টাইমস অফ ইসরায়েলের খবরে বলছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন বলছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়ারও শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয় ইরানের হামলার সময় প্রায় 35 মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরন বেজেছে। সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর খবর জানিয়েছে 13ই জুন হামলা শুরু হওয়ার পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের। এদিকে মধ্য দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেমের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন দফায় দফায় বাজতে শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরন বেজে ওঠে। জেরুজালেমে সাইরন বাজার শব্দে নেসেটের আইন প্রণেতারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছুটে যান। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। IDF জানিয়েছে আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। মধ্য ইসরায়েলে সাইরেন বাজতে পারে যে কোনো মুহূর্তে। এসব কারণে নিরাপত্তার আশায় ইসরায়েল ছাড়ার চেষ্টা করছে মানুষ। সবার মধ্যেই এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দেশ ছাড়ার চেষ্টা করলেও বিমানবন্দরগুলো বন্ধ থাকায় অনেকেই দেশে থেকে যেতে বাধ্য হচ্ছেন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে কি পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে? রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের একটি এক্স বার্তায় এমন জল্পনা বিশ্বজুড়ে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। মেদভেদেবের বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত একাধিক দেশ, তবে কোন কোন দেশ আছে এই তালিকায় তা প্রকাশ করেননি তিনি। একই সঙ্গে রাশিয়ার বিরোধী দলীয় নেতা লিওনিদ সোলুটস্কি বলেছেন সহিংসতার পরিণতি এই অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন দিমিত্রি। তিনি জানতে চেয়েছেন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কি অর্জন করল, সেখানে তো সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জোর দিয়ে তিনি বলেন, এখন তো পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ধারাও অব্যাহত থাকবে। বিশ্বের অনেক দেশ এরই মধ্যে ইরানকে তাদের পারমাণবিক অস্ত্র সরাসরি সরবরাহ দিতে প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধে জড়িয়ে পড়েছে, অন্যদিকে ইরানের রাজনৈতিক শাসক গোষ্ঠী টিকে আছে, এমনকি তারা আরও বেশি শক্তিশালী হয়েছে। পুরো দেশের মানুষ দেশটির ধর্মীয় নেতৃত্বের পেছনে একতাবদ্ধ হয়েছে, এমনকি যারা বিরোধী দলীয় ছিলেন তারাও। তিনি প্রশ্ন রাখেন, আমরা নিশ্চিতভাবে জানি না ইসরায়েলের হাতে গোপন পারমাণবিক কর্মসূচি আছে কিনা। এ দুটি দেশকেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে এসব কর্মসূচি থেকে বিরত রাখা হোক। এই কর্মসূচি তেল আবিব চালাতে পারবে, তেহরান কেন পারবে না? তেহরানের জন্য পারমাণবিক কর্মসূচি হলো টিকে থাকার সমান। যদি এসব কর্মসূচি পুরোদমে শেষ করে দেয়া হয় তাহলে ইরান তা অবশ্যই ব্যবহার করবে। যদি ব্যবহার না করে তাহলে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইরান। একদিন নেতানিয়াহু চলে যাবেন, কিন্তু ইরান থাকবে। হয়তো তখন নেতৃত্ব দেবেন নতুন কোনো আয়াতুল্লাহ। শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এছাড়া গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা থেকে চলমান সংকটের সূচনা হয়। তেল আবিবের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই অভিযান চলছে। অপরদিকে বরাবরের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসেছে ইরান। חיסול האיום האיראני והכרעת החמאס. Well, I think it's very hard to make that request right now. ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পরই সুর নরম করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তিনি সুবোধ বালকের মতো আচরণ করছেন। এবার তিনি কথা বলছেন শান্তির পক্ষে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ঘিরে চলমান উত্তেজনা এবার নতুন মাত্রা নিয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান এখন শেষ পর্যায়ে রয়েছে। একটি রেকর্ড করা ভাষণে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নির্মূলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে সামরিক অভিযান চালিয়েছে তাতে মারাত্মক ধ্বংস নেমে এসেছে। তার দাবি, ইরান যেন ইসরায়েলকে দীর্ঘমেয়াদী এক অসম যুদ্ধের ফাঁদে ফেলতে না পারে, তাই আগেভাগেই তারা এই পদক্ষেপ নিয়েছে। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। যদিও তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলেননি, তবে এটিকে তিনি গুরুতর ও কার্যকরী বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, আমরা হুমকি সরিয়ে দিচ্ছি, আমরা আমাদের অপারেশনের শেষ প্রান্তে, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো না যায় ততক্ষণ আমরা থামব না। নেতানিয়াহু আরও বলেন, আমরা যুদ্ধকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করতে চাই না, কিন্তু অসম্পূর্ণ রেখেও থামতে পারি না। আমাদের লক্ষ্য পূরণ হলে যুদ্ধ শেষ হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরান দুটির প্রধান অস্তিত্বগত হুমকি তৈরি করেছিল। 1, তাদের পারমাণবিক কর্মসূচি, 2, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন। নেতানিয়াহুর ভাষায় এই দুটি হুমকি আমরা একে একে সরিয়ে নিচ্ছি। আমরা প্রায় পৌঁছে গেছি, আমাদের মিশন প্রায় সম্পন্ন। তিনি আরও বলেন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য রয়েছে। ইরানের কাছে থাকার 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে। এই ইউরেনিয়াম যে পরমাণু বোমা তৈরির পথে একটি বড় পদক্ষেপ, তাও উল্লেখ করেছেন তিনি। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। নেতানিয়াহুর দাবি অনুযায়ী ইরান প্রতি মাসে 300টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছিল, আর গত 10 দিনের অভিযানে ইরানের অর্ধেকের বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এই অভিযান শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়। ট্রাম্প এই অভিযানকে সমর্থন দিয়েছেন এবং নেতানিয়াহুর মতে ট্রাম্প বুঝেছেন যে এটি শুধু ইসরায়েলের নিরাপত্তা নয়, গোটা সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ। গাজার প্রসঙ্গেও বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানই হামাসকে শক্তি জুগিয়ে যাচ্ছে। ইরান দুর্বল হলে হামাসের অস্তিত্বও নড়বড়ে হয়ে যাবে। তাই এই অভিযান গাজার পরিস্থিতিকেও প্রভাবিত করবে। গাজায় যুদ্ধ চলছে 20 মাস ধরে। নানা মধ্যস্থতার পরেও এখনও কোনো শান্তি চুক্তি হয়নি। ইসরায়েল বারবার বলছে, হামাস আত্মসমর্পণ না করলে যুদ্ধ থামবে না। বর্তমানে ইসরায়েল একসাথে 2টি ফ্রন্টে যুদ্ধ করছে, একদিকে ইরান, অন্যদিকে গাজা। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধ শেষের ইঙ্গিত থাকলেও বিশেষজ্ঞরা বলছেন এখনো বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে।
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ইরান ইসরায়েল চলমান সংঘাত নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান এই 3টি অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে। ট্রাম্পের মতে এতে ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না, এতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে। দ্রুত শান্তি না এলে তিনি ইরানের অন্যান্য টার্গেটেও হামলার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই হামলায় ইসরায়েলও সমন্বয় করার কথা জানিয়েছে। এদিকে ইরানও এই হামলার কড়া পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে। এখন ইরান পাল্টা জবাবে ওই অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনাকে টার্গেট করতে পারে। এ নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, আমেরিকার সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্য এক নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার চক্রে পড়ে যেতে পারে। ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের হামলা, ইরান কিভাবে এর পাল্টা জবাব দিতে পারে এবং প্রেসিডেন্ট ট্রাম্প একক সিদ্ধান্তে এই সংঘাতে জড়াতে পারেন কিনা, এমন নানা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করব আমি সঞ্জনা চৌধুরী। সবার আগে সংক্ষেপে জেনে নেব ইরান ইসরায়েল এই সংঘাতের শুরু হয়েছে কিভাবে। গত 13ই জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ইরানও পাল্টা জবাবে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছোড়ে। ফলে শুরু হয় টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা আকাশযুদ্ধ। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল মনে করে ইরান শিগগিরই পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্রের বিরোধী। ইসরায়েল ইরান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র প্রথমে 2 সপ্তাহ আলোচনার সময়সীমা বেঁধে দিলেও তারা 2 দিনেই হামলা চালিয়ে বসেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাদ না দেয় তাহলে ভবিষ্যতে তারা অনেক ভয়াবহ হামলার মুখোমুখি হবে। বিশেষজ্ঞদের দাবি, ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিগুলোয় হামলা চালানোয় ইরান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ইরানের আঞ্চলিক মিত্র লেবাননের হেজবুল্লাহ ও গাজার হামাসও অনেকটাই দুর্বল। তবুও ইরান এখনও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইরান হুমকি দিয়েছে তারা ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে। মধ্যপ্রাচ্যে অন্তত 19টি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, যেমন বাহরাইনে মার্কিন নৌঘাঁটি আছে। এছাড়া মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও যুক্তরাষ্ট্রের আলাদা আলাদা ঘাঁটি রয়েছে। ইরান হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে হামলারও ইঙ্গিত দিয়েছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এই পথ দিয়ে বিশ্বের 30% তেল পরিবহন হয়। তাই এখানে কোনো হামলা মানে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়া। তাছাড়া ইরান এমন দেশগুলোর ওপরও আঘাত হানতে পারে যারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে বলে তারা মনে করে। এতে যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকির সৃষ্টি হয়েছে। মার্কিন আইন অনুযায়ী প্রেসিডেন্ট এককভাবে কোনো দেশে যুদ্ধ ঘোষণা করতে পারেন না। শুধু কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষে নির্বাচিত আইন প্রণেতারাই তা করতে পারেন। তবে আইনে এটাও বলা আছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ। এর মানে তিনি যুদ্ধ ঘোষণা না করেও সেনা মোতায়েন ও সামরিক অভিযান চালাতে পারেন। সম্প্রতি কংগ্রেসে উভয় দলের কয়েকজন আইন প্রণেতা ওয়ার পাওয়ার রেজলিউশন নামে একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেন, যেন ট্রাম্প ইরানে হামলার নির্দেশ সহজে দিতে না পারেন। তবে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ভোটে গড়াতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে এবং বাস্তবে এই পদক্ষেপের প্রভাব কতটা পড়বে সেটা নিয়েও সন্দেহ আছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন তিনি আগের প্রেসিডেন্টদের মতো কোনো বিদেশি সংঘাতে নিজ দেশকে ঠেলে দেবেন না, কিন্তু ট্রাম্প ইরানে হামলা চালিয়ে বসেছে। এভাবে ট্রাম্প এখন নিজের আমেরিকা ফার্স্ট আন্দোলনের ভেতর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, যদি এটাই ট্রাম্পের শেষ হামলা হয় তবে তিনি হয়তো সেই সমালোচনা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু যদি যুক্তরাষ্ট্র আবারও সংঘাতে জড়ায় তাহলে ট্রাম্প তার দলের ভেতর থেকেই প্রতিরোধের মুখে পড়তে পারেন। ট্রাম্প অবশ্য আশা করছেন মার্কিন হামলার ফলে ইরান আলোচনার টেবিলে আরও বেশি ছাড় দিতে বাধ্য হবে, কিন্তু এর সম্ভাবনাও কম। কারণ যে দেশটি ইসরায়েলি হামলার সময়ই নিঃশর্ত আলোচনায় যেতে রাজি হয়নি, তারা শুধু আমেরিকার বোমা হামলার পরে আগ্রহী হবে এমনটা ভাবা কঠিন।
যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান এই তিনটি অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় টার্গেট ছিল ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা, যার অবস্থান তেহরান থেকে 160 কিলোমিটার দক্ষিণে একটি পাহাড়ি এলাকায়। ফোর্দোর অবস্থান পাহাড়ের পৃষ্ঠ থেকে 80 থেকে 90 মিটার অর্থাৎ 250 থেকে 300 ফুট গভীরে, আরও সহজ করে বললে 25 থেকে 30 তলা ভবনের সমান গভীরে। ফোর্দো হলো ইরানের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। যুক্তরাষ্ট্র এই স্থাপনাটি টার্গেট করে হামলা চালানোর কথা জানিয়েছে। আর এত গভীরের এই স্থাপনায় আঘাত হানতে তারা ব্যবহার করেছে এক বড় ও শক্তিশালী বাংকার বাস্টার বোমা। এই মার্কিন বোমার নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP। এর ওজন 13,000 কেজি এবং এটি বিস্ফোরণের আগে প্রায় 18 মিটার কনক্রিট বা 61 মিটার মাটি ভেদ করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এবং যুক্তরাষ্ট্র এ ধরনের বোমা প্রতিটি টার্গেটে 2টি করে মারার কথা জানিয়েছে। আগেই বলেছি, ফোর্দোর টানেলগুলো মাটি থেকে প্রায় 80 থেকে 90 মিটার গভীরে, তাই এই বোমা সফল হবে এমন নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রের এই হামলার আগেই ইরান তাদের 3টি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিন। তার দাবি, ইরান বড় কোনো ক্ষতির শিকার হয়নি, যদিও ট্রাম্প বলছেন উল্টো কথা। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ও চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের সাবেক রাজনীতি ও সামরিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট বলেন, ইরানের এই স্থাপনাগুলো চিরতরে ধ্বংস হয়েছে এমনটা বলার সুযোগ নেই। ট্রাম্প এখন তার সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে শান্তির দ্বার উন্মুক্ত করার চেষ্টা করছেন। এখন সবশেষ পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। বিবিসি বাংলায় এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।